আপনার যদি একটি জমির অনুকূলে স্বয়ংসম্পূর্ণ একটি দলিল থাকে এবং ওই স্বয়ংসম্পূর্ণ দলিলের বলে আপনার একটি সম্পত্তি কিংবা এক খণ্ড জমি ভোগ দখলে থাকে, তারপরেও শুধুমাত্র 3টি কারণে আপনার ওই দলিল বাতিল হয়ে যেতে পারে এবং আপনার যে সম্পত্তিতে ভোগ দখল রয়েছে সেই ভোগ দখল অবৈধ বিবেচিত হয়ে অন্য কাউকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হতে পারে। কেন এবং কিসের ভিত্তিতে এর পেছনে 3টি গুরুত্বপূর্ণ কারণ কি, চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। তবে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার এই চ্যানেল আজকে প্রথম হয়ে থাকেন, আমার এই ভিডিওগুলো আপনার ভালো লেগে থাকে, এই ধরনের আরো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন। যে কোনো একটি সম্পত্তি ভোগ দখল করার অধিকার শুধুমাত্র ওই নির্দিষ্ট সম্পত্তিটির যে অরিজিনাল মালিক তারই কিন্তু রয়েছে। অন্য কোনো ব্যক্তি যদি সম্পত্তি ভোগ দখল করে তাহলে সেটি সাময়িক বৈধ কিংবা সেটি সম্পূর্ণ অবৈধ। এখন এই যে বৈধ এবং অবৈধের মধ্যে কিছু কিন্তু ফারাক রয়েছে, অর্থাৎ এই বৈধ ভোগ দখলটাকে অবৈধ বিবেচিত করতে গেলে কিছু গ্রাউন্ড লাগবে এবং সেই গ্রাউন্ডগুলো হতে হবে পাকাপোক্ত এবং আইন দ্বারা বৈধ। তাছাড়া আপনি কিংবা আমি কিংবা আদালত কিংবা আইন প্রয়োগকারী সংস্থা কোনো ব্যক্তিকেই কিন্তু হুটহাট করে সম্পত্তির অবৈধ দখলদার বলে বিবেচিত করে তাকে সম্পত্তির থেকে উচ্ছেদ করতে পারবেন না। এর জন্য কিছু গ্রাউন্ডের মধ্যে যদি আমরা আলোচনা করি তাহলে সর্বপ্রথম আমাদেরকে আলোচনা করতে হবে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে সহ অংশীদারকে সম্পত্তির অনুকূলে যে ধরনের সুযোগ সুবিধা দেওয়া দরকার সেই সকল সুযোগ সুবিধা না দেওয়া। অর্থাৎ একটু যদি আলোচনা করি, কোনো একটি ওয়ারিশান সম্পত্তি প্রাপ্তি হওয়ার পরে সেই সম্পত্তিটি যদি কোনো ব্যক্তি কোনো একটি নির্দিষ্ট কারণে বিক্রি করতে চায় তাহলে ওই ওয়ারিশান অংশটুকু কিছু ব্যক্তির আগে ক্রয় করার অধিকার রয়েছে, অর্থাৎ এটিকে বলা হয় অগ্রক্রয়ের অধিকার এবং আইনও কিন্তু সেটাকে একটু আলাদা গুরুত্ব দিয়ে সেটিকে বাস্তবায়নের নির্দেশ দিচ্ছে। অর্থাৎ ওয়ারিশান সম্পত্তিগুলো স্বাভাবিকভাবেই হয় এক জায়গায়, অর্থাৎ 5 জন ওয়ারিশ কিংবা 2 জন ওয়ারিশ পিতার 1 বিঘা সম্পত্তি রেখে গিয়েছেন, সেই 1 বিঘা সম্পত্তিতে সকল ওয়ারিশ কিন্তু সমান ভাগে ভাগ পাচ্ছেন। এখন এখানে যে বিষয়টি গুরুত্বপূর্ণ সেটি হলো কোনো একজন ওয়ারিশ তার যে অংশটুকু ওই 1 বিঘা সম্পত্তির মাঝখান থেকে তিনি যদি বিক্রি করতে চায় তাহলে তার বাকি যে ওয়ারিশরা রয়েছে ওখানে তাদের কাছে বিক্রি করতে হবে। যদি তারা কোনো ক্রমে সেই সম্পত্তিটি ক্রয় করতে অস্বীকৃতি জানায় তাহলে তাদেরকে সম্পত্তি না দিয়ে আপনি কিন্তু অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রয় করতে পারবেন। এবং আইন এটিকে যে মর্মে দেখছেন সেটি হলো যদি অন্য কোনো তৃতীয় ব্যক্তির কাছে সম্পত্তিটি বিক্রি করা হয়, অর্থাৎ একজন ওয়ারিশ তার ওয়ারিশদের কাছে সম্পত্তি বিক্রয় না করে অন্যদের কাছে বিক্রয় করলেন, এতে করে তৃতীয় পক্ষ এসে সেখানে একটি শান্তি শৃঙ্খলা পরিস্থিতি বিরাজ করছে সেটি বিনষ্ট করতে পারে কিংবা ভবিষ্যতে এটি নিয়ে বড় ধরনের রাষ্ট্রীয় কোনো সমস্যা হতে পারে, গোলযোগ তৈরি হতে পারে। এই বিষয়গুলোকেই কিন্তু গুরুত্ব দিচ্ছে এবং যার কারণে এই যে সম্পত্তি যে সকল ব্যক্তি ক্রয় করে সম্পত্তির মালিকানা অর্জন করবেন তাদের জন্য যে বিষয়টি সর্বাধিক গুরুত্বপূর্ণ সেটি হচ্ছে আপনাদের না দাবি দলিল ওই ক্রয় সম্পত্তির যে দলিল তৈরি করলেন সেই সঙ্গে তৈরি করে নিতে হবে। অর্থাৎ আপনি যদি এই যে ওয়ারিশদের সম্পত্তি ক্রয় করলেন এক্ষেত্রে অন্য ওয়ারিশরা যে এই সম্পত্তিটি ক্রয় করতে আগ্রহী নয় কিংবা আপনার ক্রয়ে তাদের কোনো বাধা নেই এই মর্মে অন্য সকল ওয়ারিশদের কাছ থেকে এই সম্পত্তির অনুকূলে আপনাকে কিন্তু না দাবি দলিল কিংবা না দাবি সনদ তৈরি করে নিতে হবে। তাছাড়া পরবর্তীতে যদি কোনো একটি গ্যাঞ্জাম লাগে তখন ওই অন্য সকল ওয়ারিশ কিন্তু আদালতে শরণাপন্ন হয়ে আপনার বিরুদ্ধে ওই সম্পত্তি ক্রয় বিক্রয় সংক্রান্ত যে কার্যকলাপ সেটিকে অবৈধ বিবেচিত করার জন্য আদালতে মামলা মোকদ্দমা দায়ের করতে পারবেন এবং অগ্রক্রয়ের মামলা দায়ের করে পরবর্তীতে আপনাকে কিন্তু সম্পত্তি থেকে উচ্ছেদ করতে পারবেন। এই মর্মে যদি আপনার কাছে সম্পত্তির দলিলও থাকে ভোগ দখলও থাকে কিন্তু তারপরেও কিন্তু আপনি যে কোনো সময় ওই সকল সম্পত্তির থেকে ভোগ দখল উচ্ছেদ হতে পারবেন। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে আপনি যদি কোনো একটি সম্পত্তি ক্রয় করেন এবং সেই সম্পত্তির অনুকূলে একটি বৈধভাবে দলিল তৈরি করে নেন
এবং সেই দলিলটি দিয়ে পরবর্তীতে ওই সকল সম্পত্তি ভোগ দখল করেন। এখন এই যে সম্পত্তি হস্তান্তর করার পরে দলিল তৈরি করে ভোগ দখলে যাওয়ার পরে আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ রয়েছে, সেটি হলো ওই সম্পত্তির অনুকূলে আপনাকে মিউটেশন করে নিতে হবে, অর্থাৎ জমা খারিজ অথবা যে আপনারা বা আমরা যেটি বলি সম্পত্তির যে নামজারি, সেই নামজারি করে নিতে হবে। এখন সম্পত্তি আপনি যার কাছ থেকে হস্তান্তরযোগ্য সূত্রে পেলেন কিংবা ক্রয় সূত্রে নিলেন, সেই ব্যক্তির নাম কিন্তু রেকর্ডে এখনো বিদ্যমান রয়েছে। এখন আপনি যদি সম্পত্তি ক্রয় সূত্রের দলিল তৈরি করে নিয়ে পরবর্তীতে সম্পত্তিটির অনুকূলে ওই পূর্বের মালিকের নাম সংশোধন না করে আপনার সম্পত্তিটি শুধুমাত্র দলিল বলেই ভোগ দখল করতে থাকেন, তাহলে কিন্তু পরবর্তীতে ওই সম্পত্তির যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার ওয়ারিশারা এসে দেখবেন যে তার পিতা কিংবা তার ওয়ারিশদের নাম এখনো রেকর্ড খতিয়ানে রয়েছে। সেক্ষেত্রে কিন্তু আপনার যে ক্রয় বিক্রয় সংক্রান্ত দলিলটি, এটিকে চ্যালেঞ্জ করে তাৎক্ষণিকভাবে আপনাকে সম্পত্তির থেকে ভোগ দখল থেকে উচ্ছেদ করে দিতে পারবেন। এক্ষেত্রে আপনার কাছে যতই দলিল থাক, যতই ভোগ দখল থাক, আপনি কিন্তু সম্পত্তির ভোগ দখল হারিয়ে ফেলতে পারবেন শুধুমাত্র এই রেকর্ড খতিয়ান সংশোধন কিংবা নামজারি না থাকার কারণে। এরপরে আরেকটি গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে, কোনো ওয়ারিশার সম্পত্তি যদি আপনি ক্রয় করেন তাহলে সেই সম্পত্তির অনুকূলে আগে আপনার যে সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো থাকার কথা, সেই সকল ডকুমেন্ট ঠিকঠাক মতো যাচাই বাছাই করে না ক্রয় করলে, অর্থাৎ ধরুন আপনি একজন ওয়ারিশের সম্পত্তি ক্রয় করছেন, সেই ওয়ারিশ আবার অন্য কোনো ওয়ারিশের সম্পত্তি নিজের কাছে ক্রয় করেছিলেন। এখন এখানে একটি প্যাঁচ রয়েছে, সেই প্যাঁচটি কিন্তু আমরা অনেকেই বুঝি না। সেটি হলো, আপনি যদি কোনো ওয়ারিশের সম্পত্তি ক্রয় করতে চান, অর্থাৎ কোনো পিতা মাতা সম্পত্তি রেখে মৃত্যুবরণ করলেন, পরবর্তীতে 4-5 জন ওয়ারিশেরা সকল সম্পত্তি সমান ভাগে ভাগ করে নিলেন। এখানে কোন একজন বোন কিংবা কোন একজন ভাই অন্যত্রে থাকেন, তিনি তার অংশটুকু বিক্রি করতে চান। এক্ষেত্রে কোন এক ভাই হুট করে তার সম্পত্তিটি অর্থ দিয়ে ক্রয় করে নিলেন, নিয়ে পরবর্তীতে দলিল তৈরি করে নিলেন। এক্ষেত্রে যে বিষয়টি আমরা সচরাচর ভুল করে থাকি, সেটি হলো সম্পত্তির অনুকূলে আপনি যখন বন্টন দলিল তৈরি করলেন, সমান ভাগে সুষ্ঠুভাবে ভাগ বন্টন করে সম্পত্তি হস্তান্তর করলেন, তার পরবর্তীতে আপনি সম্পত্তির মালিক বনে গেলেন, কিন্তু আপনি ওই সম্পত্তি রাষ্ট্রীয়ভাবে কিন্তু মালিক বনে গেলেন না। এক্ষেত্রে আপনাকে কিন্তু কি করতে হবে, আপনার পূর্বপুরুষ অর্থাৎ যার কাছ থেকে আপনি সম্পত্তি নিয়েছেন সকল ওয়ারিশরা ওই পূর্বপুরুষের নাম সংশোধন করতে হবে রেকর্ড খতিয়ানে গিয়ে। এখন রেকর্ড খতিয়ানে নাম সংশোধন করার আগেই যদি ওই সকল ওয়ারিশরা কোনো সম্পত্তি বিক্রয় করে দেয়, তাহলে এই দলিল সূত্রে কিন্তু সম্পত্তির ক্রয় বিক্রয়টা ঠিক সেভাবে আইনগত বৈধতা পাচ্ছে না। এখন অন্য ওয়ারিশরা যদি পরবর্তীতে এসে দাবি করে যে এখানে যেহেতু আমার পিতামাতার নাম এখনো রেকর্ড খতিয়ানে রয়েছে, সেক্ষেত্রে এই সম্পত্তিগুলোতে আমাদেরও অংশ রয়েছে, কিংবা যার কাছ থেকে আপনি সম্পত্তি ক্রয় করেছেন তিনি আমাদের অংশটুকু জবরদখল করে ভোগ দখল করছিলেন, এক্ষেত্রে এই ভুলটি কখনোই করা যাবে না। এই ভুলটি করলে সম্পত্তি কিন্তু ভোগ দখল আপনি হারিয়ে ফেলবেন। অবশ্যই লক্ষ্য রাখতে হবে, যদি ওয়ারিশান সম্পত্তি যার কাছ থেকে আপনি ক্রয় করেছেন তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন হয়েছে কিনা, কিংবা তিনি যদি অন্য কোনো ওয়ারিশান সম্পত্তি ক্রয় করে থাকেন, সেক্ষেত্রে যার সম্পত্তি ক্রয় করেছেন তার রেকর্ড খতিয়ান সংশোধনের পরে তিনি সম্পত্তিটি ক্রয় করেছেন কিনা, পরবর্তীতে তার নামে রেকর্ড খতিয়ান সংশোধন করেছেন কিনা, তারপরে আপনি কিন্তু ওই সম্পত্তিটি ক্রয় সূত্রে মালিকানা অর্জন করতে পারবেন। এবং আপনার ওই যথারীতি 2 নম্বর যে কারণটির কথা বললাম, আপনার নামেও রেকর্ড খতিয়ান সংশোধন করে নিতে হবে। এবং এই যে 3-4টি ভুল, এই ভুলগুলো কিন্তু সচরাচরই আমাদের সমাজে দেখা যায়, যার কারণে অনেক ভূমি মালিক কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলেন। এক্ষেত্রে তার দলিল কোনোভাবেই কার্যকরী ভূমিকা পালন করতে পারে না। আদালতে গেলে এই সংক্রান্ত বিষয়ে মামলা দীর্ঘদিন ধরে চলতে থাকে এবং অনেকেই কিন্তু নানানভাবে হতাশা প্রকাশ করেন। এটি হচ্ছে ব্যাপার। এই ধরনের কোনো ভুল যদি কোনো ওয়ারিশ কিংবা কোনো সম্পত্তির মালিকের কাছে থেকে থাকে, তাহলে এক্ষেত্রে তিনি সম্পত্তির দলিল বলে কখনোই কিন্তু ভোগ দখলে থাকতে পারবেন না। প্রাথমিকভাবে আইনের সহযোগিতা নিয়ে তাকে যে কোনো সময় সম্পত্তির থেকে উচ্ছেদ করার সুযোগ রয়েছে, এবং যে ব্যক্তি সম্পত্তির ভোগ দখল দাবি করছেন তার যদি যে কোনো একটি পোক্ত ডকুমেন্ট থাকে, তিনি কিন্তু সম্পত্তিতে ভোগ দখলে যেতে পারবেন। আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন।
আমি বারবার বলি, যাদের আসলে দরকার তারাই শুধুমাত্র ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখবেন। শুধুমাত্র থাম্বনেল দেখে কিংবা শেষের অংশ মাঝখানের অংশ দেখে আপনারা কিন্তু কখনোই আপনাদের সঠিক প্রশ্নের উত্তর খুঁজে পাবেন না। আজকে এ পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।